স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে। আজ আমরা আলোচনা করছি অবরোধে পোশাক খাত নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমএ সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। আজ আমরা আলোচনা করছি অবরোধে পোশাক খাত নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমএ সহসভাপতি শহীদুল আজিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। ডক্টর আহমেদ এবং জনাব আজিম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর আহমেদ, আপনাকে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে ইমিডিয়েট ক্রাইসিস কথা বলছেন, যে ইমিডিয়েট ক্রাইসিস আসলে ব্যবস্থার জন্য আসলে কার উপর মানুষ নির্ভর করবে? যখন এই অবরোধ চলছেই তখন একদম ব্যবসায়ীরা তারা আসলে কি করতে পারে, তাদের কিছু করণীয় আছে? ব্যবসায়ীরা তো আসলে যেটা উনি বললেন যে ওনারা তো ওনাদের কাজ হচ্ছে ব্যবসার উদ্যোগগুলোর আয়োজন করা, কাঁচামাল সংগ্রহ করা, ব্যবসাটা পরিচালনা করা, সেটা কাজ। উনার তো রাস্তাঘাটে নিরাপত্তা তো উনি পারবেন না দিতে, ওটা দিতে হবে রাষ্ট্রকে। ব্যবসায়ীর মতো ব্যবসা যাতে করতে পারেন স্বাধীনভাবে, সেটা রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের যারা দায়িত্বে থাকেন তাদের দায়িত্বটাই প্রথমত আসে। এখন এখানে বিরোধী দলের কর্মসূচি যুক্তিপূর্ণ নাকি রাষ্ট্রের ভূমিকা যুক্তিপূর্ণ, ওই বিতর্ক দিয়ে কিন্তু যদি ওনাদেরকে চলতে হয় তাহলে কিন্তু আমাদের ওই পিছিয়ে যাওয়ার একটা যে ট্রেন সেটা শুরু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ইমিডিয়েট ওনাদেরকে হেল্প করার জন্য যে অবরোধ যখন চলছে, ওনারা কিন্তু এখন অনেক মাল প্লেনে করে পাঠাতে হচ্ছে এবং ডেফিনেটলি এটাতে কিন্তু খরচ অনেক বেশি হয় এবং সেই শিপমেন্টের জন্য স্পেশাল ভাবে সমুদ্র বন্দর পর্যন্ত মালপত্র নেয়ার যে ইমিডিয়েট ব্যবস্থাগুলো, সেগুলো যেমন সরকারের আমি মনে করি যে সেখানে ব্যবস্থা, কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা, এগুলো কোনো স্থায়ী ব্যবস্থা হতে পারে না। কিন্তু স্থায়ী ব্যবস্থার জন্য এখন ওনারা আলোচনায় বসবেন না কিভাবে করবেন, সেই দৃষ্টিভঙ্গিটাতে আসা উচিত। কারণ কেউ যদি জনগণকে জিম্মি করে মনে করেন যে না আমার প্রতি জনগণের সমর্থন আছে, সেটা উনি প্রমাণ করতে চান, কেউ যদি মনে করেন যে না আমাদেরকে বোঝাতে চান যে সবকিছু ঠিক আছে, দুটোর কোনোটাই এখন জনগণ দেখছে না। আমরা মানুষ, সাধারণ মানুষ, তারা বাংলাদেশে এখন প্রচুর অপরচুনিটি, অত্যন্ত ভালো সুযোগ সুবিধা এগিয়ে যাওয়ার জন্য সেই সুযোগগুলোকে কাজে লাগাতে চায় এবং সেই ব্যবস্থাটা করা উচিত। এবং কোনোভাবেই আসলে জনগণ এই যে রাজনৈতিক অস্থিরতায় পড়ে যে অবস্থাটা, এইটা জনগণ আসলে সাধারণ মানুষ মেনে নেবে না, সাধারণ মানুষ এটা মেনে নেবে। কিন্তু আমরা যেটা দেখছি আমাদের অভিজ্ঞতা, প্রতি বছরই ইলেকশন ইয়ারে এই সংকটে আমরা যাচ্ছি এবং এটা গত কয়েক বছর ধরে হচ্ছে। একটু দেখেন যে দীর্ঘমেয়াদে ওনাদের এখন ইমিডিয়েট সংকট হচ্ছে বাজার, এবং এটা যদি ওনারা ধরে রাখতে না পারেন এবং আসলে যদি দীর্ঘমেয়াদে গন্ডগোল চলতে থাকে, তাহলে আমাদের যে এত এত শ্রমিক যারা কাজ করছেন, ওনাদের এই পোশাক খাতেই কাজ করছেন 40 লাখের উপরে, এবং অন্য খাতে যারা কাজ করছেন, আপনি চিন্তা করেন যে সেখানে যদি এমপ্লয়মেন্টে যদি একটা আঘাত পড়ে, এই শ্রমিকরা কি এই অবস্থাটা, তারা কি ক্রাইসিস, তাদের তো দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা, তারা এই ক্রাইসিসে কতদিন টিকে থাকতে পারবেন যদি সেই পর্যায়ে চলে যায় এই জিনিসগুলো। এবং তখন কিন্তু জনগণের যখন পেটে ভাত থাকবে না, তখন কিন্তু আন্দোলনের যে একটা পক্ষ বিপক্ষ আর তারা জানতে চায় না, মানুষ ভালো থাকতে চায়। এবং আমার মনে হয় যে রাজনীতিবিদদের এখন রিয়েলি এই চিন্তাটা করে একটা, এবং আমি মনে করি এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদেরই উদ্যোগী হওয়া উচিত একটা আলোচনা। রাজনীতিবিদদের কে বোঝাবে? আমি রাজনীতি করি না, রাজনীতির কথা বলতেও চাই না, আমরা অর্থনীতির সঙ্গে জড়িত, কিন্তু যারা রাজনীতি করেন তাদেরই বোঝা উচিত। উনি যে কথা বললেন যে এখন কিন্তু লোক কিন্তু বোকা না, লোক দিবেন বোকা না, এখানে ভালোকে ভালো মন্দকে মন্দ সবাই বলবে। তো এই জিনিসগুলো নিয়ে এসে আগে সেই কনসেপ্ট কিন্তু এখন আর নেই। এখন এত বেশি প্রযুক্তিগত সময় হয়ে গেছে, একটা মুদি দোকান যে আছে তারও দেখবেন একটা মোবাইল ফোন আছে, সে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে। তো এইভাবে আমাদের চিন্তা করতে হবে। সেই আগে এখন আমি দেখতেছি যে একটা মাঠে দুজন প্লেয়ার খেলে, দুটো দল খেলে, একটা রেফারি থাকে, তা আমাদের কোনো রেফারি নেই, তা আল্লাহকে সেই ভূমিকাটা পালন করতে হবে, এছাড়া আমি কোনো উত্তর অবস্থা দেখি না। রেফারির কথা যদি বলি, আমরা যদি সুশাসনের কথা বলি, যে আসলে সুশাসন খুব দরকার আমাদের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা বিভাগে। সেটা আসলে সে আস্থাটা নেই আমাদের, রেফারির প্রতি আস্থা নাই আমরা যে প্রতিষ্ঠানগুলো হয় এখন। আসলে লং টার্মে এই রেফারিগুলোকে যদি আমরা ঠিক করতে হয়, তাহলে আসলে কি করা যেতে পারে? রেফারি তো আসলে আইনের শাসন হওয়ার কথা, সেই বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা কতখানি সেটা দেখতে হবে। গভর্নেন্সের অবস্থা, ওখানে আমাদের সেই সুশাসনটা একেবারে উচ্চ পর্যায় থেকে শুরু করে গ্রাসরুট পর্যন্ত আমরা সুশাসনের সমস্যাটার ভিতর দিয়েই যাই সব সময়। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা জনসাধারণ কিন্তু
প্রচুর উদ্যোগ উদ্দীপনা নিয়ে এগোচ্ছি এবং সেক্ষেত্রে জনগণকে সেই সুযোগ সুবিধা এনিহাও দিতে হবে। এবং আমি মনে করি যে যদি আসলে যে কোনো দল ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক, তারা যদি তাদের ভূমিকাটা খুব শক্ত করতে পারেন, নট আন্দোলন সংগ্রামের মাধ্যমে, তাদের রাজনৈতিক দর্শন, তাদের অর্থনৈতিক দর্শন, এগুলো যদি ভূমিকাটা শক্তিশালী করেন, তাহলে কিন্তু আসলে ভয়ের কিছু থাকে না। আমি যখন জানি আমার কোয়ালিটি আছে, আমি যখন জানি আমি ভালো কাজ করছি, তখন উনি কালো পতাকা সমাবেশ করলেন না লাল পতাকা সমাবেশ করলেন, সেটাতে কিন্তু আমি ভয় পাবো না। ঠিক একইভাবে ওই ধরনের সমাবেশ বা মিছিল মিটিং দিয়ে কিন্তু আসলে জনগণকে যে মাঠে নিয়ে আসা, সেটার দিন শেষ হয়ে গেছে। এখন আপনাকে আপনার রাজনৈতিক দর্শন, আপনার অর্থনৈতিক দর্শন, এগুলোকে দিয়েই মানুষকে কনভিন্স করতে হবে এবং সুশাসনের জন্য আপনি কি করবেন সেটা দিয়ে মানুষকে কনভিন্স করতে হবে। এটা যদি কনভিন্স করতে পারেন, তাহলে আসলে কিন্তু জনগণ অবরোধের দরকার হবে না, জনগণ নিজেই এগিয়ে আসবে সমস্যার সমাধান করতে। এবং এই কারণে আমি মনে করি যে আসলে রাজনীতিবিদরা এখন কি করে কোথায় আলোচনায় বসবেন, কি করে অর্থনীতিটাকে রাজনৈতিক চাপ থেকে মুক্ত করবেন, এটা তাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে। কারণ দেশের অবস্থা যদি ভালো না থাকে, তাহলে জনগণ যদি সুখে না থাকে, কাকে নিয়ে আপনি রাজনীতি করবেন? এবং দেশটা চালাবে আসলে রাজনীতিবিদরা, এবং তাদেরকেই দেশটা চালাতে হবে, এবং তাদেরকেই সমাধানটা করতে হবে। যারা আজিম, ছোট্ট করে আপনি জানতে চাচ্ছি যে এই যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এখন, আপনার দিনে 250 কোটি টাকা ক্ষতি, এই ক্ষতি আসলে কতদিন পোষাতে পারবেন আপনারা, আপনাদের শ্রমিকদের বেতন দিতে পারবেন যদি এই অবস্থা চলতে থাকে? আসলে আমরা দেখবেন গত বছর কিন্তু আমাদের প্রবৃদ্ধি অনেক কমে গেছে। ইনফ্যাক্ট আমাদের 0.77%, নট ইভেন 1% প্রবৃদ্ধি, যেটা আমাদের টার্গেট আছে এবার $27 বিলিয়ন আমার টাচ করতে হবে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে আমার অস্তিত্বই তো থাকবে না। আমি আমার টার্গেট দিয়ে আমার কি হবে? আমাকে এইভাবে কাজ করতে হবে যে এই 250 কোটি টাকা পুষিয়ে নেওয়ার মতো আমি কোনো কারণ দেখি না। বা আমার যদি প্রচুর বায়ার থাকতো, মাত্র বায়ারগুলো আমরা ডেকে নিয়ে আসছি, আবার ভালো অবস্থায় নিয়ে আসছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা যদি সেখান থেকে যদি আবার ফেরত যাই, আমার মনে হয় না বায়ারা আবার বারবার আমাদের দেশে আসবে, আরেকটা দেশ সন্ধানে চলে যাবে। ইতিমধ্যে আমরা দেখবেন মায়ানমার, ইথিওপিয়া আমাদের পাশাপাশি উঠে আসছে, ভারত খুব ভালো অবস্থানে আছে, সুতরাং আমরা কিন্তু পিছিয়ে পড়ে যাবো। জনাব আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে ধন্যবাদ। তবে আমরা আশা করব এই সমস্যার সমাধান হবে এবং একটা লং টার্ম সলিউশন আমরা চাই, যে সলিউশনের মাধ্যমে রাজনীতিবিদরা বসবেন এবং তারা প্রতি ইলেকশন বছরে যে ঝামেলাটা হয় সেখান থেকে বেরিয়ে টেকসই সমাধান আমরা চাই, আলাপ আলোচনার মাধ্যমে, যুদ্ধ বিগ্রহ ধ্বংসের মাধ্যমে নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।